বিপ্লবী সংগ্রামের বিকাশের লক্ষ্যে কমিউনিস্টরা দুটি পথই গ্রহণ করে, ব্যবহার করে। আলোচনাটা আমি করছিলাম। একটি পথ তা হলো সংসদীয় সংগ্রামের পথ, যেমন নির্বাচন, বিভিন্ন সংসদীয় ব্যবস্থার বিভিন্ন রূপের মধ্যে সংগ্রাম, এগুলি সবই সংসদীয় পথ। এবং এই পথকে বিপ্লবী সংগ্রামের বিকাশের লক্ষ্যে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর অর্থাৎ শ্রেণী আন্দোলন তথা গণ আন্দোলন, মহিলাদের, যুবদের, ছাত্রদের, শিক্ষকদের, কর্মচারীদের, এই সমস্ত আন্দোলনের বিকাশের লক্ষ্যে এই পথ কমিউনিস্টরা ব্যবহার করে। আবার এর সাথে সাথে আরেকটা হচ্ছে সংসদ বহির্ভূত পথ, যেমন মিছিল, অবস্থান, প্রয়োজনে অবরোধ, ধর্মঘট, এইগুলি হচ্ছে সব সংসদ বহির্ভূত পথ। এই পথটাও অর্থাৎ প্রকাশ্যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই প্রকাশ্য লড়াই মানুষকে যুক্ত করে, যেটাকে বলে সংসদ বহির্ভূত পথ, অর্থাৎ সংসদীয় লড়াইয়ের বাইরের যে পথ, তাকেও কমিউনিস্টরা ব্যবহার করে। এবং কমিউনিস্ট পার্টি এই দুটো পথ তাকে সমন্বিত করেই, যা তাদের লক্ষ্য, সর্বহারা রাজ অর্থাৎ সর্বহারা রাষ্ট্র ব্যবস্থা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যেই অগ্রসর হয়। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ভারতের বুকে শ্রমিক শ্রেণীর যে বিপ্লবী পার্টি, তারা ভারতীয় বিপ্লব সফল করতে এই দুই পথকেই সমন্বিত করে এগিয়ে চলতে হবে, এই সিদ্ধান্ত নিয়েই তাদের কার্যধারা পরিচালনা করছে। লক্ষ্য করলে দেখা যাবে ভারতের বুকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা যেমন মানুষের স্বার্থে, শ্রেণীর স্বার্থে, জনগণের স্বার্থে বিভিন্ন লড়াই, যে লড়াই লড়তে গিয়ে কমিউনিস্টরা আক্রান্ত হয়েছেন, এলাকা ছাড়া হয়েছেন, বারে বারে মিথ্যে মামলায় তাদের জড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি হত্যা করা হয়েছে, তাতেও তাদের আটকানো যায়নি। মানুষের স্বার্থে এই লড়াই। আবার সংসদীয় যে সংগ্রামের পথ, তাকেও ব্যবহার করেছে। এই সংসদীয় সংগ্রামের পথ ব্যবহার করে ভারতের বুকে কমিউনিস্টরা, তারা পশ্চিমবাংলায় সরকারে এসছে, দীর্ঘ 34 বছর ধরে এই সরকার, বামপন্থী সরকার পরিচালনা করেছে। কেরালায় মাঝে মাঝেই সরকারে এসেছে, এই মুহূর্তে ক্রমান্বয়ে দ্বিতীয়বার লাগাতার সরকার পরিচালনা করছে। ওদিকে ত্রিপুরায় বামপন্থীরা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বেই তারা সরকার পরিচালনা করেছে, করার অভিজ্ঞতা রয়েছে। এবং এই যে বামপন্থী সরকার যা আমরা গঠন করেছিলাম, বা এখন আমরা কেরালাতে যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার পরিচালনা করছি, এই সরকারগুলিকে আমরা কিন্তু এই ভারতের যে সংবিধান, এ সংবিধান হচ্ছে বড় লোকদের সংবিধান, বড় বড় পুঁজিপতি, জমিদার, যোদ্ধার, তাদের স্বার্থবাহী সংবিধান। সেই সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও এই সরকারের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজের সব থেকে পিছিয়ে পড়া, সবচেয়ে গরিব, পশ্চাৎপদ অংশ, যারা শোষিত অংশ, সে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দলিত, আদিবাসী, ওদিকে মহিলা, ওদিকে যারা সংখ্যালঘু, সব অংশের স্বার্থে, আবার ছাত্রদের, যুবদের, তাদের স্বার্থে এই সরকারগুলিকে পরিচালনা করার চেষ্টা বামপন্থীরা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নিরন্তর করেছে, এখনও করে চলেছে। এটা ঠিকই যে এই বামপন্থী সরকারগুলো ভারতের বুকে বিপ্লবী সংগ্রামের অগ্রগতি, শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, তার অগ্রগতি ঘটাবার ক্ষেত্রে
এই সরকারগুলি নিঃসন্দেহে ভূমিকা পালন করেছে। কারণ এই সরকারগুলি কিছু বিকল্প, যে বিকল্প আমাদের দেশের পুঁজিপতি জমিদারদের সরকার স্থাপন করতে ব্যর্থ, সেই ধরনের বিকল্প এই ভারতের পুঁজিপতি জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করার সংবিধানের মধ্যে দাঁড়িয়েও বামপন্থীরা সরকারগুলিকে কাজে লাগিয়ে এই ধরনের পদক্ষেপ বা বিকল্প নীতি প্রয়োগ করেছে। এই বামপন্থী সরকার পরিচালনার বেশ সাফল্য আমাদের আছে। পশ্চিমবাংলায় আমরা 34 বছর সরকার পরিচালনা করেছি। আবার ওদিকে ত্রিপুরাতেও, কেরালাতেও আমরা সরকার পরিচালনার কাজে যুক্ত, এখনও যুক্ত। এই সরকারগুলো যে নজিরগুলো স্থাপন করেছে তা হলো ভারতের বুকে যে ভূমি ব্যবস্থা, জমির অধিকাংশ বড় বড় জোতের মালিক, জমির মালিক তাদের হাতে, তাকে ভাঙা, অর্থাৎ ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস, যার মধ্যে দিয়ে যারা সরাসরি কৃষির সঙ্গে যুক্ত তাদের কাছে জমি পৌঁছে দেওয়া, এই ধরনের পদক্ষেপ, ভূমি সংস্কারের মাধ্যমে এই ধরনের পদক্ষেপ বামফ্রন্ট সরকার শুধু গ্রহণ করেছে তাই না, পশ্চিমবাংলায় বামফ্রন্টের এক্ষেত্রে সাফল্য সারা বিশ্বের সমাজবিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি যে 3টে বামপন্থী সরকার বললাম, পশ্চিমবাংলা, ত্রিপুরা, কেরালা, যা এখনো রয়েছে, এই সরকারগুলোর গ্রামাঞ্চলে কৃষকদের স্বার্থে জমির প্রশ্নে পদক্ষেপ গোটা ভারতের বুকে জমির ক্ষেত্রে কি পদক্ষেপ, কোন বিকল্প পদক্ষেপ নিলে যারা যুগ যুগ ধরে গ্রামাঞ্চলে বঞ্চিত, শোষিত, জমির অধিকার থেকে যারা বঞ্চিত, এই মানুষগুলোর স্বার্থ কি করে রক্ষা করা যায়, সেই পথের উদাহরণ তৈরি করেছে এই বামপন্থী সরকারগুলি। আবার ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শুধুমাত্র কেন্দ্রের বা রাজ্য সরকারের হাতে ক্ষমতা থাকবে, তার মধ্যে দিয়ে উন্নয়নের কাজ চলবে, এই ধারণার পরিবর্তন ঘটাতে বামপন্থীরা সরকারের অবস্থানটাকে কাজে লাগিয়েছে। এক্ষেত্রে 3টি বামফ্রন্ট সরকার, পশ্চিমবাংলা, ত্রিপুরা আর কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, এক নতুন নজির তৈরি করেছে ভারতের বুকে। কারণ এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, যার মধ্যে দিয়ে গ্রামের সরকার, গ্রামের মানুষ ঠিক করবেন গ্রামাঞ্চলের উন্নয়নের কার্যধারা কিভাবে পরিচালিত হবে, মানুষকে যুক্ত করে কিভাবে, এবং এই যে প্রতিষ্ঠান, পঞ্চায়েতি প্রতিষ্ঠান পরিপূর্ণ গণতান্ত্রিক চরিত্র নিয়ে তার কার্যধারা পরিচালনা করবে, এ তো বামপন্থীদের অবদান ভারতীয় রাজনীতিতে। এটা করা সম্ভব। শহরাঞ্চলে এই যে পুরসভা নির্বাচিত, মানুষের রায়, মানুষের ভোটে নির্বাচিত, যেমন গ্রামাঞ্চলের পঞ্চায়েত তেমনি শহরাঞ্চলের পুরসভা, এটা শুধু নির্বাচিত করলে হবে না, তারাতে ক্ষমতা দিতে হবে, অর্থ দিতে হবে। তারা মানুষকে যুক্ত করে, নির্বাচিত যারা কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রতিনিধিরা মানুষকে যুক্ত করে কাজ করবেন, এবং সেখানে মানুষের অধিকার, ধরুন গ্রামাঞ্চলে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় গ্রাম সংসদ ব্যবস্থা জারি করেছিল, যা আজকে পশ্চিমবাংলায় 2011-র পরে প্রায় তুলে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, যে গ্রাম সংসদে নির্বাচিত পঞ্চায়েত তাদের ওই মানুষকে ওই নির্দিষ্ট এলাকার জনগণের কাছে জবাবদিহি করতে হতো, হিসেব দিতে হতো, কত টাকা কী কাজে ব্যয় হয়েছে ইত্যাদি, মানুষ তার মতামত দিতে পারতেন। এই যে গণতন্ত্রকে একদম মানুষের কাছে প্রসারিত করা এক অসাধারণ নজির তৈরি করেছে বামপন্থীরা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যাকে বলে সেক্ষেত্রে। আবার এরই সাথে সাথে গণতন্ত্র, আমি একটু আগেই বলছিলাম পঞ্চায়েত পুরসভায় মানুষের অধিকার, শুধু তাই না,
মানুষের অধিকার খালি 5 বছর পর পর ভোট দিয়ে সরকার গড়া না। মানুষের অধিকার মানে তার শিক্ষা কিভাবে পরিচালিত হবে, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, এলাকায় সেই এলাকার শান্তি বা এলাকার পরিবেশ কী করে রক্ষিত হবে, সমস্ত ক্ষেত্রে মানুষের যাতে অধিকার, গণতান্ত্রিক অধিকার তা সুনিশ্চিত করবার ক্ষেত্রে বামপন্থী সরকারগুলো অসাধারণ নজির তৈরি করেছিল। ধরুন পশ্চিমবাংলায় এমনকি স্কুল পরিচালনায় অভিভাবকদের অধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনায় সমাজের অধিকার, এবং যাতে সকলে মিলে তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা নিতে পারেন। আবার সাথে সাথে উন্নয়নের কার্যধারায় মানুষকে যুক্ত করা, অর্থাৎ গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করা বামপন্থী সরকারগুলো এক্ষেত্রে ভারতের বুকে অতুলনীয় উদাহরণ তৈরি করেছিল। আবার এরই সাথে এই বামপন্থী সরকারগুলো এই ভারতের বুকে বুর্জোয়া জমিদারি ব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও মানুষের আয় কী করে বাড়ানো যায়, দারিদ্র্য কী করে কমানো যায়, মানুষের খাদ্য প্রাপ্তি কী করে বাড়ানো যায়, শিক্ষার কী করে প্রসার ঘটানো যায়, গরিব ঘরের ছেলে মেয়েদের কী করে বেশি বেশি করে শিক্ষা অঙ্গনে টেনে আনা যায়, কাজের সুযোগ তৈরি কী করে করা যায়, আমাদের দেশের সংবিধানে বড় বড় শিল্প ইত্যাদি গড়ার ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আছে রাজ্য সরকারগুলির কাজের ক্ষেত্রে। এগুলি বিবেচনায় রেখেই ধরুন ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প গড়ে তোলা, সেই গড়ে তোলার সুযোগ যা আছে তাকে কাজে লাগানো, আর এর মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি করা, আরও কর্মসংস্থানের অন্যান্য যে ক্ষেত্র আছে, স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলো, মানুষকে স্বাবলম্বী করো এবং স্বাবলম্বী মানুষ যা উৎপাদন করছে তার বাজার সুনিশ্চিত করো। এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে এই রাজ্যে পশ্চিমবাংলায় আমাদের অভিজ্ঞতা যেমন শিল্পের অগ্রগতি ঘটছিল, আবার কর্মসংস্থান ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাচ্ছিল। এই বামপন্থীরা এইভাবেই এই ব্যবস্থার জনিত যে সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই মানুষের স্বার্থে যে কাজগুলি করা যায় সেই কাজগুলি করবার শুধু করেছে তাই না, এক নতুন নজির ভারতের বুকে স্থাপন করেছে এই সরকারগুলি, যার পরিচালনায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ওতপ্রোতভাবে যুক্ত ছিল। রেশন ব্যবস্থাকে উন্নত করো, এই যে 100 দিনের কাজ প্রকল্প, এ তো বামপন্থীরাই দাবি করেছিল তদনীন্তন ভারতের ইউপিএ সরকার তার কাছ থেকে আদায় করা হয়েছিল যে অধিকাংশ মানুষ গ্রামে একটা বড় মরশুম কাজ পায় না, তাদের বাঁচিয়ে রাখার জন্য কাজের বিনিময়ে তাদের অর্থ দাও। সেই কাজের বিনিময়ে অর্থ দেওয়ার জন্য রেগা প্রকল্প, এবং এটার মধ্যে দিয়ে গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের কাজ কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল। আমি কয়েকটা আপনাদের বলেছি। অর্থাৎ লাগাতার বামফ্রন্ট সরকারগুলি এই সরকারের অবস্থানটাকে কাজে লাগিয়ে, যে সরকার পরিচালনায় কমিউনিস্টরা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ওতপ্রোতভাবে যুক্ত ছিল, তারা নানাভাবে চেষ্টা করেছে। এখনও কেরালা সরকার, আজকে যা বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, ভারতের বুকে অনন্য সাধারণ নজির তৈরি করেছে বিভিন্ন উন্নয়নের প্রশ্নে। এই যে নারী অধিকার, মহিলাদের অধিকার, ধরুন পঞ্চায়েতে 50% আসনে মহিলারাও লড়বে, এই সংরক্ষণ তো বামপন্থীদের অবদান। আবার এই মহিলাদের স্বাবলম্বী করো, আজও ত্রিপুরা সরকার, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে পেরেছে, নজির তৈরি করতে পেরেছে। ঠিকই প্রশ্ন উঠতে পারে, এত সাফল্যের পরেও তো বামপন্থীরা পশ্চিমবাংলায় পরাজিত হলো, কেন পরাজিত হলো? আমরা এগুলো আলোচনা করেছি। আমরা দেখেছিলাম আমরা মানুষকে নিয়ে, মানুষের স্বার্থে সরকারগুলি কাজ করছে, গরিব মানুষের স্বার্থে। এবং শুধু তাই না, সরকার পরিচালনায় সততার বিন্দুমাত্র অভাব ছিল না, যে সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। তার সঙ্গে দায়বদ্ধতা, তার সঙ্গে আপনার নীতিনিষ্ঠ আচরণ, সব কিছুই বামপন্থীর সরকারগুলি করছিল। কিন্তু এরপরেও বামপন্থীদের প্রতি সমর্থন হ্রাস পেল, যার জন্য পশ্চিমবাংলায় আমরা দেখলাম বামপন্থী সরকার পরাস্ত হলো 2011 সালে।
এই 2011 সালে এই পরাজয় আমরা তো আলোচনা করেছি, চিহ্নিত করেছি কারণগুলি, সে কারণগুলিকে আমরা চিহ্নিত করেছি, মানুষের স্বার্থে কাজ করেছি। কিন্তু তাও কিছু কিছু ত্রুটি, যে ত্রুটিগুলোর ফলে যাদের জন্যে কাজ, সেই গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের একটা অংশ, আমাদের চলার ক্ষেত্রে কিছু ত্রুটি ঘাটতি, তার ফলে তারা ক্রমান্বয়ে সরে গেছেন, জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এটা এই জনবিচ্ছিন্নতা তৈরি হওয়াটা এরকম না যে এটা অস্বাভাবিক, হয়ে যেতে পারে চলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি ঘটলে। আমরা সেগুলোকে এই জন্যেই চিহ্নিত করেছি, এর থেকে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। যে ত্রুটিগুলোকে আমরা চিহ্নিত করেছি তার থেকে নিজেদের মুক্ত করে আগামী দিনে আমাদের চাল চলন, আচরণ, কার্যধারা, তার মধ্যে দিয়ে মানুষের ভরসা, মানুষের আস্থা আমাদের দিকে আরও 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 বেশি করে বাড়িয়ে তুলতে হবে। এবং এই কাজ কমিউনিস্টরা ছাড়া আর কে করতে পারে? নিশ্চিতভাবে করবে। কমিউনিস্ট পার্টির প্রত্যেক সদস্যকে একদিকে নিরন্তর নিজের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটাতে হয়। এটাই কমিউনিস্ট পার্টিকে সবসময় নজরদারি করতে হয়, পার্টির যারা সদস্যরা তাদের যেন রাজনৈতিক চেতনার নিরন্তর বিকাশ ঘটে, রাজনীতির ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে চলেছে। তার সঙ্গে সঙ্গতি রেখে রাজনৈতিক চেতনার পরিবর্তন সমস্ত কর্মীদের মধ্যে ঘটাতে হবে। আবার সাথে সাথে কমিউনিস্ট পার্টি নিরন্তর নতুন মানুষ, সে নতুন মানুষ তরুণ প্রজন্মকে বেশি বেশি করে আনতে হবে। কিন্তু আনার ক্ষেত্রে যে পদ্ধতি বিজ্ঞানসম্মত, তাকে কঠোরভাবে মান্যতা দিতে হবে। আর প্রত্যেক কমিউনিস্ট পার্টির যারা কর্মী, তাদের সবসময় নজরের মধ্যে রাখতে হয় নিজেকে কি করে কমিউনিস্ট হিসেবে গড়ে তোলা যায়। নিজেকে উন্নত মানের কমিউনিস্ট হিসেবে গড়ে তুলতে না পারলে যে দুনিয়ার মহত্তম আদর্শ নিয়ে যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টিকে পরিপূর্ণ আকারে গড়ে তোলা সম্ভব না। তাই প্রতিটা পার্টি কর্মীকে নিজেকে গড়ে তোলা প্রকৃত কমিউনিস্ট হিসেবে, সেই দিকে নজর দিতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না, কমিউনিস্টরা আলাদা ধাতুর মানুষ। দৃঢ়তা, সততা, মূল্যবোধ, নীতিবোধ, এগুলো কমিউনিস্টদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য একমাত্র কমিউনিস্ট পার্টিতেই দেখা যায় নিরন্তর ত্রুটি সংশোধন, ভুল থেকে নিজেদের মুক্ত করো, ত্রুটি সংশোধন অভিযান একমাত্র কমিউনিস্টরাই চালায়। কমিউনিস্ট পার্টি অস্বচ্ছতার বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দেরি করে না। এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির বৈশিষ্ট্য। কমিউনিস্ট পার্টি কি ও কেন আলোচনা করতে গেলে গণসংগঠনের প্রশ্ন, যাকে ইংরেজিতে বলে মাস অর্গানাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পার্টির সঙ্গে জনগণের সম্পর্ক, সেই সম্পর্ককে নিবিড় করা, ঘনিষ্ঠ করা, এটা একমাত্র সম্ভব করে গণসংগঠন। গণসংগঠন মানে ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের গণসংগঠন, কৃষক সংগঠন কৃষকদের, মহিলা সংগঠন মহিলাদের, ক্ষেতমজুর সংগঠন ক্ষেতমজুরদের, যুব সংগঠন ছাত্র সংগঠন, এই শিক্ষক সংগঠন, কর্মচারী সংগঠন, এক একটা অংশের মানুষকে নিয়ে বা এক একটা শ্রেণীর মানুষকে নিয়ে তাদের যে নিজস্ব এই গণসংগঠনগুলি গড়ে ওঠে। এবং কমিউনিস্টদের অন্যতম কাজ হলো মানুষের যে সংগঠন অর্থাৎ গণসংগঠন, এই গণসংগঠনে কাজ করা। গণসংগঠনে কাজে রপ্ত না হতে পারলে একজন কমিউনিস্ট নিজেকে গড়ে তুলতে পারে না। তাই প্রতিটা কমিউনিস্টকে কোনো না কোনো গণসংগঠনে কাজ, সে কাজে রপ্ত হতে হয়, কাজে যুক্ত হতে হয়। এবং এই গণসংগঠনের কাজের মধ্যে দিয়েই জনগণের সঙ্গে পার্টির নিবিড় এবং জীবন্ত সম্পর্ক প্রকৃত অর্থে গড়ে তোলা সম্ভব। কিন্তু এই গণসংগঠনগুলির যার ভিতরে কমিউনিস্টরা যুক্ত থাকে, তাদের সবসময় বিবেচনায় রাখতে হয়
যে পার্টির সংগঠন আর গণসংগঠনের মধ্যে ফারাক আছে। গণসংগঠনগুলির তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের স্বাধীন সত্তা আছে। গণসংগঠন কখনোই পার্টির উপাঙ্গ নয়, কমিউনিস্ট পার্টির উপাঙ্গ নয়, নট অ্যাপেন্ডেজ টু দ্য পার্টি। সেগুলির নিজস্ব স্বাধীন সত্তা, সেই সত্তা নিয়েই এই গণসংগঠনগুলি পরিচালিত হয়। এই গণসংগঠনের কার্যধারা পরিচালনা করতে গেলে সবসময় মাথায় রাখতে হয় গণসংগঠনের স্বাধীন চরিত্র, এটা কোনো মতেই বিনষ্ট করা যাবে না। ছাত্রদের সংগঠন ছাত্রদের নিয়েই কাজ করে, যুবদের সংগঠন এক, মহিলাদের সংগঠন একই রকম, মহিলাদের নিয়ে কাজ করে। আবার ক্ষেতমজুর, কৃষক, কর্মচারী, শ্রমিক, তাদের স্বার্থেই গণসংগঠনগুলি কাজ করে। গণসংগঠনগুলি তাদের নিজের অংশের মানুষের স্বার্থে কাজ করে, অর্থাৎ তাদের স্বার্থে আন্দোলন করে, সংগ্রাম করে। শুধু আন্দোলন সংগ্রাম না, এই অংশের মানুষের মধ্যে চেতনাবোধ বাড়িয়ে তোলা, তাদের সঠিক চিন্তা ভাবনার পথে প্রসারিত করা, এটাও গণসংগঠনগুলির গুরুত্বপূর্ণ কাজ। আবার গণসংগঠনগুলির নিজস্ব তো তাদের গঠনতন্ত্র আছে, কনস্টিটিউশন, সেই অনুসারে গণতান্ত্রিক চরিত্র বজায় রেখেই গণসংগঠন কাজ করে। কিন্তু গণসংগঠনের গুরুত্ব কমিউনিস্ট পার্টির কাছে, কমিউনিস্ট কর্মীদের কাছে অত্যন্ত বেশি। কারণ জনগণের সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম হলো গণসংগঠন। আমি আমার আলোচনা এবারে শেষ করার দিকে যাচ্ছি। আমরা কমিউনিস্টরা লড়ছি কিন্তু সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থাৎ কমিউনিস্ট সোসাইটি, সাম্যবাদ। সাম্যবাদের মূল কথা হলো শোষণ থাকবে না, অত্যাচার বঞ্চনা থাকবে না, শ্রেণীরও অস্তিত্ব থাকবে না, সেই জন্য রাষ্ট্র বলে কিছু থাকবে না। ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ, হ্যাঁ এটা অনেক দূরে, সুদূর, কিন্তু এটা ঘটবেই, মানব সমাজ সেদিকে এগোচ্ছে। সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যেই দেশে দেশে কমিউনিস্টরা সমাজতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আমাদের ভারতের বুকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম, আমরাও ভারতের বুকে সমাজতন্ত্র গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। কিন্তু ভারতের বুকে আমরা আশু বিপ্লবের যে কর্মসূচি উপস্থিত করেছি তা হলো জনগণতান্ত্রিক বিপ্লব। অর্থাৎ ভারতের বুকে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে লড়াই আন্দোলনের ফলে, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলেও এটা ঠিকই আমাদের ভারতের বুকে আজও শ্রেণী শোষণ ব্যবস্থা বজায় রয়েছে। আমাদের ভারতের বুকে সামন্ততন্ত্র, সেই সামন্ততন্ত্র রয়ে গেছে, তার অবশেষ বিরাজ করছে। আবার সাম্রাজ্যবাদী অর্থনৈতিক শোষণ, তাও আমাদের দেশে রয়েছে। সেই জন্যে সমাজতন্ত্রে যাওয়ার পূর্বে ভারতীয় সমাজের বুক থেকে সাম্রাজ্যবাদী অর্থনৈতিক শোষণের অবসান ঘটাতে হবে, সামন্ততান্ত্রিক শোষণ তাকে বিদায় করতে হবে এবং পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক বিপ্লব, ইংরেজিতে বলে ডেমোক্রেটিক রিভলিউশন, সেই গণতান্ত্রিক বিপ্লব যা ভারতের বুকে অসমাপ্ত তা সম্পূর্ণ করতে হবে এবং এটা হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। এটাকেই বলা হচ্ছে ভারতের বুকে গণতান্ত্রিক বিপ্লব বা জনগণতান্ত্রিক বিপ্লব, পিপলস ডেমোক্রেটিক রিভলিউশন। আমাদের আশু বিপ্লবী লক্ষ্য হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লবকে সফল করা এবং এই জনগণতান্ত্রিক বিপ্লব সফল করতে গেলে জনগণতান্ত্রিক মোর্চা গড়ে তুলতে হবে। শুধু বাম ঐক্য দিয়েই হবে না, তার ভিতরে বাম, অন্যান্য গণতান্ত্রিক শক্তি সকলকে সমবেত করতে হবে। অর্থাৎ আগেই যেটা বলছিলাম, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, আদিবাসী, দলিত, বিভিন্ন সামাজিক অংশ, তাদের টেনে নিয়েই বাম গণতান্ত্রিক শক্তিকে সারা দেশ জুড়ে ঐক্যবদ্ধ করেই আমাদের এগোতে হবে। জনগণতান্ত্রিক মোর্চা গঠন করে জনগণতান্ত্রিক বিপ্লব সফল করার লক্ষ্যে।
ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজ ভারতের বুকে এই লক্ষ্যেই কাজ করছে। হ্যাঁ, এই লক্ষ্যে কাজ করতে গিয়ে এই মুহূর্তে আমাদের দেশে আরএসএস বিজেপির সরকার, যে সরকার একদিকে ভারতের কর্পোরেট রাজত্ব, বড় বড় পুঁজিপতির রাজত্বকে জোরদার করছে, তাদের স্বার্থে নয়া উদারনীতি আরও জোর গতিতে প্রয়োগ করছে, মানুষের জীবনে এক অসহনীয় পরিস্থিতি, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ সহ সর্ব মানুষের জীবনে এক অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। অর্থনৈতিক আক্রমণ সমগ্র মানুষের, ভারতের সমস্ত মানুষের জীবনে নেমে এসেছে। সারা দেশ জুড়ে আজকে অভাব, দারিদ্র্য, বুভুক্ষা, বেকারি, ওদিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সমস্ত সমস্যা খালি বিরাজ করছে না বাড়ছে। এই জনবিরোধী, কর্পোরেটের স্বার্থবাহী এই নয়া উদারনীতির যে আক্রমণ, সে আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই, সে লড়াইও গড়ে উঠছে ভারতের বুকে। আবার এই যে আরএসএস বিজেপির সরকার ভারতীয় সংবিধানকে নস্যাৎ করতে চাইছে। ভারতীয় সংবিধানের মর্মবস্তু ভারতের বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, তাকে চুরমার করে দিতে চাইছে, ইতিহাসকে বিকৃত করছে ভারতের। ওরা যুক্তিবোধকে ভেঙে দিতে চাইছে, মৌলবাদ, ধর্মান্ধতার সেই তাকে ভারতের বুকে প্রসারিত করছে পরিকল্পিতভাবে, বিজ্ঞানকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। এর বিরুদ্ধে লড়াই চলছে। একদিকে নয়া উদারনীতির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, আরেকদিকে এই উগ্র হিন্দুত্ববাদী কার্যধারা যা আরএসএস বিজেপির সরকার এই যুগপৎ যে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে লড়াই চলছে। এই লড়াই ঐক্যবদ্ধভাবে ভারতবাসীকে পরিচালনা করতেই হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই মুহূর্তে সারা দেশ জুড়ে এই লড়াইকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করার কাজটিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। আবার আমরা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আছি, এখানে আমরা দেখছি এখানে একদিকে আরএসএস বিজেপি সারা দেশ জুড়ে যে বিপদ তৈরি করেছে, পশ্চিমবাংলায় যে তৃণমূলের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, এরাও চরম গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, এরাও নৈরাজ্যের ভয়ঙ্করভাবে আমদানি করেছে বাংলার বুকে। এবং এরাও আরএসএসের সঙ্গে এদেরও সম্পর্ক বারে বারে প্রমাণিত, চরম দুর্নীতির সরকার। এর বিরুদ্ধে লড়াই না করে পশ্চিমবাংলার মাটিতে আরএসএস বিজেপিকে পরাস্ত করা যাবে না। অর্থাৎ আরএসএস বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে, সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলার মাটিতে পরাস্ত করতে গেলে পশ্চিমবাংলায় যে সরকার আছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাকেও পরাস্ত করতে হবে। এই দায়িত্ব পশ্চিমবাংলায় আজ আমাদের সামনে, জনগণের সামনে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আমাদের পালন করতে হবে। কমিউনিস্টরা আমরা সঠিকভাবেই পরিস্থিতির বিশ্লেষণ করে, পরিস্থিতিকে উপলব্ধি করে আমাদের লক্ষ্য সেই আগামী সেই সাম্যবাদ, সেই লক্ষ্যে সমাজতন্ত্র। তো ভারতের বুকে আশু আমাদের লক্ষ্য জনগণতান্ত্রিক ভারত। কিন্তু সেই দিকে এগোতে গেলে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাকে মোকাবিলা করতে হবে। তাকে মোকাবিলা না করতে পারলে বাম গণতান্ত্রিক সমস্ত শক্তিকে ভারতের বুকে, তার সঙ্গে আজকে ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করা বিশেষভাবে প্রয়োজন। সেই লক্ষ্য নিয়েই আমাদের পার্টি তার কার্যধারা পরিচালনা করছে। মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে একটা শক্তিশালী পার্টি সংগঠন, এবং যে সংগঠন জনগণের বিভিন্ন অংশের সঙ্গে জীবন্ত সম্পর্ক, জীবন্ত এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবেই গণসংগঠনের মাধ্যমে। এবং একমাত্র এর ওপরে দাঁড়িয়েই ষড়যন্ত্র চক্রান্তের যে জাল, সেই জালকে ছিন্ন ভিন্ন করেই কমিউনিস্ট কর্মীরা এগিয়ে যেতে পারবে। সিপিআইএম কর্মীরা প্রকৃত কমিউনিস্ট হিসেবে এই কাজ করতে